নমস্কার, সেরা বাংলা গল্পে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অ্যাডভেঞ্চার, রোম্যান্টিক, থ্রিলার, হরর এসব স্বাদের গল্প তো অনেক শুনলেন। আসুন না, একটু অন্যরকম স্বাদের গল্প শুনি, যে গল্পটি জীবনের কিছু বাস্তব চিত্রকে তুলে ধরে। গল্পটি শেষ পর্যন্ত শুনুন। গল্পটি আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করা, এবং আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। গল্পটি পুরোটা শুনুন, তারপর না হয় কমেন্টস করবেন ভালো কি মন্দ, কিন্তু আমি শিওর আপনাদের সবার মনকে ছুঁয়ে যাবে এই গল্পটি। আজকের গল্প আশাপূর্ণা দেবীর অজানিত। আসুন শুরু করা যাক। গাড়ি থেকে নেমে করবী একবার বাড়ির সামনে থমকে দাঁড়ালো। বাড়িটা থমথমে নিঃশব্দ। রোগিণীকে বোধহয় ব্লোমাইড দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, আর বাড়ির প্রত্যেকটি লোক হাঁটছে পর্যন্ত নিঃশব্দে। গেটে ঢুকবার আগে করবী ড্রাইভারকে বলল, আচ্ছা শরৎ, তুমি তাহলে বিকেল 4টের মধ্যে এসো, দেরি করে ফেলো না, বাবুর ফেরার আগেই ফিরব। ড্রাইভার ছোকরা মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে গাড়ি ঘোরালো, আর করবী মুখে যেটুকু দিবা উজ্জ্বল্য ছিল সেটুকুকে বিষাদের তুলি বুলিয়ে মুছিয়ে নিয়ে ধীর পায়ে বাড়ি ঢুকল। ঢুকেই সোজা উঠে গেল 3 তলায়। মাকে দেখতেই সংসার ফেলে চলে আসা। তবু করবী দোতলায় মায়ের ঘরের পাশ কাটিয়ে 3 তলায় বাপের কাছে আগে গেল। পুরন্দরবাবু যথারীতি বই কাগজের সমুদ্রে ডুবে বসেছিলেন। মেয়েকে দেখে মুখ তুলে চাইলেন। চশমাটা নাক থেকে খুলে টেবিলে রেখে বললেন, এসেছো? গলার স্বর শুনলেই বোঝা যায় আশাটা অপ্রত্যাশিত নয়, দুর্লভ নয়, নিত্য নিয়মিতই হয়তো। সত্যি করবী প্রায় রোজই আসে। মায়ের কোলের মেয়ে বলেই শুধু নয়, সংসারে তার সুবিধেও আছে। ছেলেপুলে নেই, গাড়ি আছে। ওকে দেখে এলে? না বাবা, এসে আপনার কাছে চলে এসেছি। মা বোধহয় ঘুমোচ্ছেন। ঘুম নয়, ওটাকে বলে অজ্ঞান। সকালবেলায় ব্রোমাইড দিতে হয়েছে। ওতে ওতে মানে খালি খালি ব্রোমাইড দিলে জীবনী শক্তি নষ্ট হয়ে যায় না বাবা? পুরন্দরবাবু মুখ তুলে একটু হাসলেন। চশমাটা তুলে নিয়ে রুমালে মুছতে মুছতে বললেন, যাই বই কি, তবে তবে কি আর করা যাবে বলো? এছাড়া উপায় কি? উপায় নেই, সে কথা করবীও জানে। তবু অনাবশ্যক এই কথোপকথন চালাতেও হয়, নইলে কি কথা কইবে বাপের সঙ্গে? আর কোন কথা খুঁজে পাবে? মায়ের অসুখের আগের কথা মনে পড়ল। কোলের মেয়ে হয়েও একার সংসার বলে এসে থাকতে করবী কখনোই পারত না, কিন্তু বেড়াতে প্রায়ই আসত। বাপের জন্য হয়তো নতুন কোনো খাবার তৈরি করে, কি ভাইদের জন্য রকমারি কিছু তরকারি রান্না করে টিফিন ক্যারিয়ারে ভর্তি করে হাসতে হাসতে এসে ঢুকত, আর হই হই পড়ে যেত বাড়িতে। দাদারা যে যে বাড়িতে উপস্থিত থাকত সামনে এসে সহাস্য প্রশ্ন করত, কিরে, আরে আজকে আবার কি বানানো হয়েছে? ডিমের আকাশ কুসুম নাকি মুরগির মহানজাদ্দারও? মা হয়তো ভাড়ার ঘর থেকে বেরিয়ে এসে হাসি হাসি অথচ বকুনি বকুনি স্বরে বলে উঠতেন, গাড়ির সিটে বসিয়ে এনেছিস তো? না, তোর গাড়িতে বাপু আমার আর কোনোদিন বসা চলবে না। করবী সজোর প্রতিবাদে প্রমাণ করতে বসত সারা পথ সে গাড়ি আর শাড়ি
বাঁচিয়ে কিভাবে হাতে করে শূন্যে ধরে এনেছি টিফিন কৌটোটাকে। বাপের কথা তখন কে বা মনে করত, কতক্ষণ পর মনে করত। তাই তো বাবার কাছে তো যাওয়া হয়নি, প্রণাম করা হয়নি বাবাকে। তখন ছুটত ত্রুটি সংশোধন করতে। এইভাবেই বসে থাকতেন পুরন্দরবাবু, কাগজের সমুদ্রে ডুবে। মেয়েকে দেখে একটু হেসে বলতেন, এসেছো? আজ আবার নতুন কিছু রান্না করে এনেছো বুঝি? তারপর আবার ডুবে যেতেন আপন গভীরতায়, ভুলে যেতেন মেয়েকে। একটুক্ষণ দাঁড়িয়ে থেকে টুপ করে একসময় পালিয়ে আসতো করবি। ঘর নয়, সংগ্রহশালা। মানবজাতির মনস্তত্ত্বের ইতিবৃত্ত সংগ্রহ হচ্ছে দিনের পর দিন ধরে। অজস্র বই, অজস্র পত্রপত্রিকা, এ সমস্তই পুরন্দরবাবুর দরকার। সব তার নখদর্পণে। বিরাট এক ইতিহাস লিখেছেন পুরন্দরবাবু, মানব জাতির মনোন্মেষের ইতিহাস। বছর 5 ধরে লিখেছেন, হয়তো আরও 5-7 বছর ধরে লিখবেন। কোটি কোটি বছর আগেকার পটভূমিকায় যার শুরু, আর শেষ হবে যার ভবিষ্যৎ যুগের দরজার সামনে। এই হেন বিরাট গ্রন্থ কি 2-4 দিনে লেখা যায়? অবশ্যই যে শান্তি, স্নিগ্ধ মন আর স্বচ্ছন্দ পরিবেশ নিয়ে লেখা শুরু করেছিলেন পুরন্দর মল্লিক, ঠিক তেমনটি বজায় থাকলে হয়তো অনেক দ্রুত কাজ এগোত। কিন্তু সে জীবন ধ্বংস হয়ে গেছে পুরন্দর মল্লিকের। তার স্ত্রী পাগল হয়ে গেছেন, বদ্ধ পাগল। বছর 2 আগে হঠাৎ একদিন 3 তলার সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট লেগে দেখা দিয়েছিল মস্তিষ্ক বিকৃতির সূচনা। সেই থেকে নীরজা পরিণত হয়েছেন উন্মাদিনীতে। নীরজা পাগল হয়ে যেতে পারে এ কেউ কোনো দিন ভাবেনি। আনন্দময়ী, হাস্যমুখরা একটি উজ্জ্বল মহিলা ছিলেন নীরজা। ছিলেন স্বামী ও সন্তানদের প্রতি অপরিসীম স্নেহশীলা। আপন গৃহগণ্ডির বাইরে আর যে কোনো একটি জগৎ আছে, বা সে জগৎ থাকার প্রয়োজন আছে, এ কোনো দিন অনুভব করতেন না তিনি। এই গণ্ডির মধ্যেই তিনি সুখী। এই গণ্ডি কাটা জগতের তিনিই মধ্যমণি। এই ছিল তার আনন্দ। বছর 5 আগে যখন একটি বিখ্যাত কলেজের ইতিহাসের অধ্যাপক স্বামী পুরন্দর মল্লিক বলা কওয়া নেই হঠাৎ তার অধ্যাপনার কাজ ছেড়ে দিলেন, বাইরের জগৎ থেকে নিজেকে গুটিয়ে নিয়ে অদম্য উৎসাহে লিখতে শুরু করলেন এই মানব জাতির মনোন্মেষের ইতিহাস, তখনও নীরজা হাসি মুখে মেনে নিয়েছিলেন স্বামীর এই খামখেয়ালিপানা। প্রতিবাদ করেননি। হ্যাঁ, অবশ্যই টাকার অভাব তাকে পেতে হয়নি। শ্বশুরের অর্থাৎ পুরন্দরের বাবার দরুন টাকা ছিল বিস্তর। তবুও সহজ সুস্থ মানুষটা চাকরি ছেড়ে দেবে, এ কোন স্ত্রী বরদাস্ত করে? কিন্তু নীরজা করেছিলেন, অম্লান মুখেই করেছিলেন। সেই নীরজা হঠাৎ মাথায় একটু ধাক্কা খেয়ে পাগল হয়ে গেলেন। পুরন্দরের পক্ষে এর চাইতে মর্মান্তিক কষ্ট আর কি আছে? মার চাইতেও বাবার জন্যই আমার বেশি কষ্ট হয় রে ছোড়দা, ম্লান উদাস মুখে বলল করবী। কমল সায় দিল। তা সত্যি। অথচ দেখ, আগে বাবার কাছে আর কতটুকুই বা ঘেঁষতাম আমরা। বাবার সহ্য শক্তিটা কি অসাধারণ ভাব! এই যে বছর 2 ধরে কি কাণ্ডই না করে চলেছেন মা, এক দিনের জন্য একটু অসহিষ্ণুতা দেখেনি। করবী বলল, আমার তো মাঝে মাঝে খুব কষ্ট হয়। বলল বিমল। 3 ভাই 3 বোন জমায়েত হয়েছে এক জায়গায়। গল্প চলছিল বহুবিধ প্রসঙ্গ নিয়ে। আপাতত এসেছে মায়ের অসুখের প্রসঙ্গ। 6 জনে একত্র হওয়া সচরাচর বড় ঘটে না। হ্যাঁ, তবে আজ ঘটেছে।
ভাইরা অবশ্য বাড়িতেই থাকে। কমল আর বিমল এখন পড়ুয়া। বড় নির্মল সম্প্রতি একটা কাজে ঢুকেছে, তবে বিয়ে হয়নি এখনো। তাই ভাই বোনদের মজলিস থেকে উসখুস করে উঠে যাবার চেষ্টার কারণ কিছু নেই। করবি প্রায়ই আসে, পুরবী আর সুরভি তেমন আসতে পারে না, তবু সুবিধে পেলেই আসে। নীরজা কত আনা নেওয়া করতেন, কত আদর যত্ন করতেন মেয়েদের, কত দেওয়া থোয়া করতেন। আজ তিনি অপারগ হয়েছেন বলে কি মেয়েরা বাপের বাড়ি আসা ছেড়ে দেবে? না, এত অকৃতজ্ঞ তারা নয়। আজ এখনো ঘুমোচ্ছেন? শান্ত গলায় বলল সুরভি। এসে অবধি ঘরে ঢুকিনি। ঢুকেই বা কি করবি? পুরবী বলল। গেল দিনে আমি যেদিন এসেছিলাম জেগেই তো ছিলেন, চেঁচামেচিও করছিলেন না। খোকাটাকে সামনে নিয়ে গেলাম, কত করে বোঝাতে চেষ্টা করলাম, মা এই তোমার সেই টুটুল সোনা, একবার একে দেখো, কোলে নাও না একটু। গ্রাহ্যই করলেন না। হাত নেড়ে বুঝিয়ে দিলেন, নিয়ে চলে যাও। অথচ আমার টুটুলকে কি ভালোই বাসতেন। এই এক স্বভাব পুরবীর, কেবল নিজের ছেলে মেয়েদের এগিয়ে দিতে চেষ্টা করবে মায়ের কাছে। যদিও তার এই চেষ্টাকে এরা কেউ সমর্থন করে না, তবু এখন আর কেউ প্রতিবাদ করে উঠল না। গতদিনের কথা, সেই নিয়ে আর কথা বাড়িয়ে লাভ কি? এখন সকলের মনই বিষণ্ণ ব্যথাতুর। মায়ের জ্ঞানশূন্যতা তো পীড়াদায়ক বটেই, আরও পীড়াদায়ক নীরজার বিকৃত চিত্রের বিকৃত প্রকাশটা। চিরদিনের ভক্তিমতী নীরজার আজ স্বামীর প্রতি কি অদ্ভুত মনোভাবই গড়ে উঠেছে। আশ্চর্য, তার ধারণা তার অসুখের জন্য পুরন্দরই দায়ী। তাই বিজাতীয় এক আক্রোশ তার পুরন্দরের ওপর। ডাক্তাররা অবশ্য বলেন এইটাই স্বাভাবিক। অস্বাভাবিক মস্তিষ্কের স্বভাবই এই, সবচেয়ে প্রিয়জনকে সন্দেহ করা, সব থেকে আপন ব্যক্তির উপরই আক্রোশপরায়ণ হয়ে ওঠা। কিন্তু ডাক্তারদের এই থিওরি পুরন্দরের ছেলে মেয়েকে প্রবোধ দিতে পারে না। তারা তবুও ভাবে মায়ের এটা অন্যায়, অন্যায় আর নিষ্ঠুর অবিচার। যত ভাবেই পাগল হোক না কেন, তবু তো মানুষ। কি করে ভুলবেন পুরন্দরের স্নেহ, প্রেম, দরদ? তারা তো জানে, সবই তো জানে। তাই সবাই মিলে যখন সমালোচনা করে এই নিয়ে, তখন বাপের দুঃখ ভেবেই মন তাদের বেশি ব্যথাতুর হয়ে ওঠে। অবশ্য মায়ের এই দুঃসহ অবস্থা কি তাদের মনকে ক্লিষ্ট করে না? করে, খুবই করে। কিন্তু একটা চৈতন্যহীন জীবের ওপর, যার সঙ্গে মনের আদান প্রদান হচ্ছে না, এরকম মানুষের ওপর কতক্ষণ সহানুভূতি রাখা যায়? অনেক সময় তাই রাগ আসে মায়ের ওপর, আর শ্রদ্ধায় মন অবনত হয়ে আসে বাপের প্রতি। সত্যি, একটি বারের জন্য রেগে উঠতে দেখল না তারা পুরন্দরকে। কতক্ষণ এরকম আচ্ছন্ন হয়ে থাকবেন? প্রশ্ন করল সুরভি। সে আসে সবচেয়ে কম। নির্মল বলল, সকাল 7টায় দেওয়া হয়েছে, এই খানিক পরেই আবার চেঁচাতে শুরু করবে। এখন তো আর ওষুধ খাওয়ানো যায় না? না, না, ওই জোর করে ফুঁড়ে দেওয়া হয়। দেওয়া যায়? সহজে কি আর দেওয়া যায় রে? সামান্য হাসি নির্বল। চিহ্ন থেকে যায়, এই দেখ। বাহুমূলে ছোট্ট একটা ছড়ার দাগ দেখায় নির্মল। কি সর্বনাশ দাদা! পাগলের নখের বিষ রক্তে মিশে গেলে কি না হতে পারে রে? হতে তো অনেক কিছুই পারে, করা কি যাবে বল? ডাক্তার এসেছিল? আজকাল শশী বলে একটা ছোকরা আসছে। শশী এদের ডাক্তারের কম্পাউন্ডার। ডাক্তাররা কি বলেন? বলেন তো এরকম কেস সারে, বংশে যখন কোনো হিস্ট্রি নেই,
চোট লেগে ব্রেনটা মানে হয়ে গেছে, তখন সারার আশা ছাড়া যায় না। কিন্তু এভাবে অনবরত ঘুম পাড়িয়ে রাখলে জীবনী শক্তি কমে যাবে না? করবী আর একবার তার সন্দেহ ব্যক্ত করে। তা হয়তো যাবে, তবে সাধারণত এসব কেসের জীবনী শক্তি খানিকটা বেড়ে যায়। বামুন ঠাকুর এসে দরজায় দাঁড়ায়। রান্না প্রস্তুত হয়েছে তার সংকেত। চল মানা জাগ দিয়ে খেয়ে আসি। আমি খেয়ে এসেছি, করবী বলে। রোববার এত সকালে খেয়ে এসেছিস, মানেটা কি? আমার আবার রোববার, আজও তো ও কাজে বেরিয়েছে। পুরবী ঠোঁট বেঁকিয়ে বলে, পয়সা পয়সা করেই লোকটা গেল। কথা কেউ গায়ে রাখে না, 10 বছরের ছোট বোনও না। সঙ্গে সঙ্গে উত্তর দেয় করবী, তা বর্দি, বাড়ি বসে থাকা চাইতে ভালো। পুরবীর বর নামে উকিল, বাড়িতেই বসে থাকে। পুরবী কিছুক্ষণ গুম হয়ে থাকে। মনের গলদ কেটে যায় খাবার ঘরে গিয়ে। আহারের আয়োজন প্রাচুর্য। পুরবী নিজে ডেকে আনে, আয় না রুবি, কিছু খাস না খাস, মাছটা খা একটু। কিছুতেই পারবো না বর্দি। খুব পারবি, কত রকম রেঁধেছে ঠাকুর। বিমল হাসে। আমি আজ নিজে বাজার গিয়েছিলাম রে, তোরা আসবি বলে। অতপর মাছের গুণাগুণ বর্ণনার সঙ্গে উঠছিল সিনেমার প্রসঙ্গ। হঠাৎ একটা চিৎকার উঠল, বন্য জন্তুর আর্তনাদের মতো তীব্র চিৎকার। দীর্ঘ 2 বছর ধরে পরিচিত আছে এরা এই চিৎকারের সঙ্গে। সর্বনাশ করেছে। তোমরা থাকো, আমি যাচ্ছি, করবী বলল। ও খাচ্ছিল না, বসেছিল। তুই একা পারবি না সামলাতে। বাবা নিশ্চয়ই নেমে এসেছেন। কথাটা ঠিক, পুরন্দর নিশ্চয়ই নেমে এসেছেন। এই চিৎকার শুনে তিনি স্থির থাকতে পারেন না। ওপরে গিয়ে দেখল ঠিক তাই। পুরন্দর এসে কাতর মুখে দাঁড়িয়ে আছেন দরজার কাছে, আর নীরজা নিজের কপালে করাঘাত করে চেঁচাচ্ছেন, তবু মরছি না আমি, তবু মরছি না। হে ভগবান, তবু মরছি না, দূর হয়ে যাও। আমি তো তোমার সামনে যেতে চাই না, তুমি আসো কি করতে? লজ্জা করে না? মুখ দেখাতে লজ্জা করে না? করবী বাপের পাশ কাটিয়ে ঘরে ঢুকে পড়ে। পাখার রেগুলেটরগুলো শেষ প্রান্তে টেনে দিয়ে আদরের সুরে বলে, মা, ও মা, ওসব কি কথা হচ্ছে? দেখো না, আমরা এসেছি যে, সবাই এসেছি। বর্দি, মেজদি, আমি, তোমার পুরবী, সুরভি, করবী, বুঝতে পারছো না? পড়ছি। ঘাড় কাত করলেন নির্যাচ্ছন্নের মতো। আমরা তোমায় দেখতে এসেছি মা। দেখতে এসেছো? দেখতে এসেছো কেন? তোমার যে অসুখ করেছে। অসুখ করেছে? কে বলেছে অসুখ করেছে? কিন্তু বিপরীত ফল ফলে। স্তিমিত ভাব বদলে ফের উগ্র হয়ে ওঠেন নীরজা। মিথ্যে কথা, বানানো কথা। অসুখ নয়, অসুখ নয়, তোরা জানিস না, আসল কথা তোরা জানিস না। সহসা ঠাঁই ঠাঁই করে কাঠের বাজুতে মাথা ঠুকতে থাকেন নীরজা। করবীর সাধ্য নয় সামলানো। পুরন্দর এগিয়ে আসেন, স্ত্রীর মাথাটা তুলে ধরে কোমল কণ্ঠে বলেন, ছি, এ কি করছো? ও দেখো তো কিরকম লাগলো। দরদ দেখানো হচ্ছে? তীব্র একটা হাসির ঢেউ খেলে যায় ঘরে। হাসির সঙ্গে কথা, ও রুবি, দেখ দেখ, দরদ দেখানো হচ্ছে। কত ভেকি জানে। লজ্জায় মাথা হেঁট করে করবী। বাবার দিকে চাইতে পারে না। অবাক হয়ে ভাবে, সুস্থ অবস্থায় জীবনে তো কোনো দিন একটা অরুচিকর শব্দ উচ্চারণ করেননি নীরজা। এখন রসনা এমন শৈথিল্য এলো কি করে? অনবস্থ ভাষা মুখে জোগায় কোথা থেকে? পুরন্দর এই 2 বছরের চিকিৎসা পদ্ধতি অনেকটা আয়ত্ত করেছেন বইকি। এবার আর কোমল গলায় নয়, ধমকের সুরে বললেন, কি হচ্ছেটা কি? ছেলে মেয়েদের সামনে এসব খারাপ কথা বলছো?
ব্যাস, কেঁদে ফেললেন নির্জা। ডুকরে উঠে বললেন, বলবো না কেন, আমি তো পাগল হয়ে গেছি। ততক্ষণে আরও 5 ছেলে মেয়ে ঘরে এসে দাঁড়িয়েছে। বিমল এগিয়ে গিয়ে মায়ের গায়ে হাত রেখে বলল, কে বলল তুমি পাগল হয়ে গেছো? ছি, মাথায় চোট লেগে সব ভুলে যাচ্ছিলে কিছুদিন, এখন তো ভালোই হয়ে গেছো মা। ভালো হয়ে গেছি? নির্জা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে বললেন, ভালো হয়ে গেছি তোরা বলছিস? বলছি তো, এই তো, এখন কি আর কিছু ভুলে যাচ্ছ? দেখো না, চিনতে পারছো না আমাদের? চিনতে পারবো না তোদের? সহজ মানুষের মতো স্বাভাবিক একটু হাসি হেসে ফেললেন নির্জা। হাসি ফুটল ছেলে মেয়েদের মুখে। বলো তো আমরা কে, নাম বলো তো সকলের। কি যে বলিস, সত্যি সত্যি পাগল পেলি নাকি আমায়? পুরবী এগিয়ে আসে, বলে, মা, তোমার টুটুল এবার অভিমান করে আসেনি। আবার টুটুল? 7 বছরের ধাড়ি ছেলেকে নিয়ে দিদির এই আদিক্ষেতা কারোর ভালো লাগে না। নির্জাও বিরক্ত কুটিল দৃষ্টিতে তাকান মেয়ের দিকে। তুমি সেবার ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলে না, তাই টুটুলের অভিমান হয়েছে। অভিমান হয়েছে? নির্জা মুখ ভেঙিয়ে বলে ওঠেন, তা তোমারই বা মানবিবার নেই কেন? আবার আসো কোন লজ্জায়? তোমাকেও তো দূর করে দিয়েছিলাম সেদিন। ছেলে মেয়েরা হতাশ দৃষ্টিতে তাকায়। না, আশার আর কিছু নেই। বিদ্যুৎ বিকাশের মতো এক এক সময় যেটুকু সুস্থতা দেখা যায়, তাতেই বেচারা আশায় উৎফুল্ল হয়ে ওঠে, কিন্তু মুহূর্তেই সেই আশা বিলুপ্ত হয়। নির্জার মুখে এই কথা ধারণাই করা যায় না। পুরবী আরক্ত মুখে ঘর ছেড়ে বেরিয়ে যায়। যত পাগলই হন নির্জা, তবু বিশেষ করে তার ওপরই তুচ্ছ তাচ্ছিল্য ভাবটা সহ্য হয় না পুরবীর। বর্দিও একটা পাগল, সুরভি বলে নিচু গলায়। হঠাৎ আবার হেসে ওঠেন নির্জা। হেসে উঠে বলেন, ধরা পড়েছে রাই রাধা। তারপরেই চাপা গলায় বলেন, ওকে ঘর থেকে চলে যেতে বল। কেন মা, বাবা থাকুন না। আহ, যা বলছি কর না। দেখছো না উনি কিরকম অতিষ্ঠ হচ্ছেন? বই লিখতে হবে যে, বই, মহাভারতের মতন মোটা বই। মানুষের রোগ অসুখ দেখবার সময় আছে? দূর করে দে, দূর করে দে। করবী বাবার মুখের দিকে তাকায়, মুখ দেখতে পায় না। জানলা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছেন পুরন্দর। মমতায় মনটা ভরে যায় করবী। ভাবে বর্দি এতটুকু কথার এদিক ওদিক ঘর ছেড়ে বেরিয়ে গেল। আমরাও অনেক সময় কত অসহিষ্ণু হয়ে উঠি, আর বাবা কি সহ্যটাই না করেন। তবু গেল না, তবু দাঁড়িয়ে রইল। উত্তেজিত হয়ে উঠেছে নির্জা। নির্মল বাবাকে চোখের ইশারা করে। ধীরে ধীরে বেরিয়ে যান পুরন্দর, কেমন একটা স্খলিত ভঙ্গিতে। করবী মায়ের প্রাণে করুণা সঞ্চরের আশায় বিষণ্ণ গলায় বলে, বাবাকে এমন কেন করো মা? কেন করি? নির্জা সহসা উঠে বসেন। বলবো, তোকেই বলবো, এদের সব চলে যেতে বল। শুধু তুই একা থাক। তুই আমার বড় ভালো মেয়ে। যা, তোরা সবাই পালা দেখি একটু। নির্জার ভঙ্গি ওদের সকলের অতি পরিচিত। এক এক সময় এক একজনকে ভালো মনে হয় নির্জার, অন্তরঙ্গ মনে হয়। তখন শুধু তার কাছেই আসল কথা বলতে বসেন। নির্জার আসল কথাও এদের মুখস্থ। চুপি চুপি নির্জা এই কথাই বোঝাতে চেষ্টা করবেন, পাগল নির্জা হয়নি, আসলে পাগল হয়ে গেছেন পুরন্দর। নির্জাকে শুধু সকলে মিলে পাগল বানিয়ে রেখেছে। তারপর কাকুতি মিনতি করতে থাকবেন, ডাক্তারদের হাত ছাড়িয়ে, আর এ বাড়ির গণ্ডি কাটিয়ে নির্জাকে কোথাও সরিয়ে নিয়ে যেতে হবে, দূরে কোথাও, বিদেশে, অন্তত এ বাড়ি ছাড়া
আর কোথাও প্রতিশ্রুতি চাইবেন। যদি দেখেন ছেলে ভুলোনোর মতো আচ্ছা নিয়ে যাব বলে স্তোক দেওয়া হয়েছে তাকে, তাহলেই যাবেন খেপে। সেই খ্যাপাটা এরা জানে, তাই তর্ক করে, প্রতিবাদ করে, তবু আচ্ছা বলে না সহজে। এরা চলে যেতেই নীরজা বলে ওঠেন, এখনো তোরা তোদের বাপের স্বরূপ চিনতে পারলি না? পেরেছি, করবী বলে। কি চিনলি? খুব ভালো, তাহলে ছাই চিনেছিস। 1 নম্বরের বদমাশ, বুঝলি? ওর ওই বই লেখার সুবিধের জন্য ও একদিন সকলকে মারবে, বুঝেছিস? সকলকে খুন করবে। কি চুপ করে রইলি যে? কি বলবো মা? কেন হক কথা বলতে পারিস না? আচ্ছা, বদমাইশ যদি না হয় তাহলে নিশ্চয়ই পাগল। হ্যাঁ, নিশ্চয়ই পাগল। তাই হবে। তবে আমাকে তোরা এমন জব্দ করে রেখেছিস কেন? আমাকে ছেড়ে দে। একজনের বদলে আরেকজনকে পাগল বলবি? আমি তো ঠিকই আছি, আমাকে কেন তবে? করবী বলে, আচ্ছা মা, তুমি যদি ঠিক আছো তাহলে অত চেঁচাও কেন? বুঝতে পারো তো চেঁচাও, আগে এমন করতে। অদ্ভুত একটা হাসি ফুটে ওঠে নীরজার মুখে। ফিসফিস করে বলেন, আহা, বুঝছিস না, শান্ত মানুষের পাঠ করেই জীবন গেল। চেঁচাতে তো কখনো পাইনি, তাই এই ছুতোয় চেঁচিয়ে নিচ্ছি। তোরা রাগ করতে পারবি না, বলবি মা পাগল। কেমন মজা বলতো? করবী হতাশ হয়ে বাইরের দিকে তাকায়। রাস্তার ওদিকে একটা 3 তলা বাড়ি, জানলায় পর্দা দুলছে। ওরা কেমন সুখী। করবীর সুখের সংসারে কে যে আগুন লাগালো। নীরজা 1 মিনিট অপেক্ষা করি, আবার অন্য প্রসঙ্গে এসে যান। জামাইকে বলেছিলি? আগ্রহে উন্মুখ হয়ে ওঠে নীরজার মুখ, জল জল করতে থাকে 2 চোখ। করবী মলিন গলায় বলে, বলেছিলাম। সত্যি বলেছিল সে বরকে। বলেছিল মাকে নিয়ে বিদেশ যাবার কথা। বলেছিল, আচ্ছা একটিবার মার কথা শুনেই দেখো না, উপকার হতেও তো পারে। করবীর বর উড়িয়ে দিয়েছিল সে কথা। উত্তর দিয়েছিল, দেখো, এ পাগলের কথা মতো চললে যদি তার উপকার হতো, তাহলে তো আর ভাবনা ছিল না। তাছাড়া আমি কোন ভরসায় এরকম এক পাগলের দায়িত্ব নেব? নিয়ে গেলে মা সেরে যাবেন। ওই আনন্দেই থাকো তুমি। ডাক্তার তো বলেছে রক্তে কিছু দোষ পাননি। ডাক্তাররা ওরকম অনেক কথাই বলে। করবীর বলেছিলাম শুনেই উৎফুল্ল হয়ে ওঠেন নীরজা। বলেন, কবে নিয়ে যাবে বলেছে? তা কিছু বলেনি মা, বলেছে এখন বড্ড কাজ। বুঝেছি। নীরজা আবার শুয়ে পড়েন। চোখের ওপর হাত চাপা দিয়ে বলেন, সব হারামজাদাকেই চিনলাম। যা, বেরো বেরো, বেরিয়ে যা ঘর থেকে। করবী পুরবীর মতো রাগ করে না, তবু হতাশ নিঃশ্বাস ফেলে। আর আশা করবার কি আছে? এতদিন হয়ে গেল, বাড়ছে বই কমছে না। জামাইয়ের সম্বন্ধে এই কটূক্তি নীরজার মুখে? সভ্য ভদ্র মার্জিত রুচি সেই নীরজা? না, ধারণাই করা যায় না। নীরজা অবশ্য নিজের কাজের কৈফিয়ত দেন। কোনো একজনকে ডেকে হেসে হেসে ভারী যেন একটা কৌতুকের কথা বলছেন, এইভাবে চোখ টিপে টিপে বলেন, যাকে যা বলবার ইচ্ছে ছিল এই বেলা বলে নিচ্ছি, বুঝলি না? মজা মন্দ নয়, কি বলিস? এক এক সময় মনে হয় বুঝি কথাগুলো সত্যি। যাকে বলেন তার বুক কেঁপে ওঠে, কিন্তু তারপরই সব ভেস্তে যায়। হয়তো হিহি করে হেসে ওঠেন নীরজা, নয়তোবা ডুকরে কেঁদে ওঠেন। সেই নীরজা, স্বামীতে ভক্তিমতী, সন্তান স্নেহবতী, নম্র স্বভাবা নীরজা। কিন্তু ধারণা করা যায় না এমন কত ঘটনাই তো ঘটে জগতে। কে জানতো
পুরন্দর মল্লিকের বাড়ি এমন ঘটনা ঘটবে? শুধু ডাক্তারেই বাড়ি ভর্তি হয়ে উঠবে তা নয়, ডাক্তারের সঙ্গে আসবে পুলিশ। পাগলে আত্মহত্যা করে? করে বই কি, ডাক্তার বলে। নিশ্চয়ই করে, আলবাত করে। আর পাগলরাই তো করে। পুলিশকে বোঝাতে একটু বেগ পেতে হয়েছিল, তবু বুঝল শেষ পর্যন্ত। সত্যি মাঝরাত্রে নীরজাকে 3 তলার ছাদে তুলে নিয়ে গিয়ে কেউ ঠেলে ফুটপাতে ফেলে দিয়েছে, এমন কথা তো বিশ্বাসযোগ্য নয়। ডাক্তার বলে, মাথায় চোট লেগে উনি অপ্রকৃতস্থ হয়েই হয়তো সিঁড়ি থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন একেবারে নিচেই। স্তব্ধ হয়ে গেছে বাড়ি, স্তব্ধ হয়ে গেছে পুরন্দর। বাপের মুখের দিকে তাকাতে পারে না ছেলেমেয়েরা। নীরজা যে তার কি ছিলেন তা তারা জানে না। আজ 2 বছরই না হয় এরকম হয়েছে, তাও বিছানায় পড়ে থেকেও তবু নীরজা প্রাণটা ভরে রেখেছিল পুরন্দরের। এ কি হলো? এ কি শোচনীয় পরিণতি ছিল নীরজার কপালে। আবার 3 বোন একত্র হয়েছে। শুধু বোনেরাই নয়, তাদের স্বামী পুত্র আরও যে যেখানে আছেন। এসেছেন পুরন্দরের যত আত্মীয়রা। গোলমাল করবার নিষেধ ঘুচে গেছে, আর আসবেন না কেন? পাগলিনী নীরজার পরলৌকিক কাজ কিভাবে হবে সেটা জানবার কৌতূহলকে তারা ঠেকাবেন কি করে? কিন্তু পুরন্দর মোটেই নিচে নামছেন না। বারণ করে দিয়েছেন সকলকে, কেউ যেন তাকে বিরক্ত না করে। অনবরত লিখে চলেছেন পাতার পর পাতা মানবজাতির আদিম ইতিহাস, যে যুগে মানুষ আর পশুতে প্রকৃতিগত কোনো পার্থক্য ছিল না। লিখছেন, প্রামাণ্য পুঁথি ওল্টাচ্ছেন, খাতাপত্র খুঁজে না পেলে তছনছ করে ফেলছেন, আবার আবার ডুবে যাচ্ছেন কাগজের সমুদ্রে। এখনো আলো জ্বলছে বাবার ঘরে। দাদার দরজায় টোকা দিয়ে বলল করবী। নির্মল ঘড়ির দিকে তাকিয়ে থাকল। রাত 3টে। বাবাকেও কি আমরা হারাবো দাদা? কি করব বলতো, বারণ করে দিয়েছেন যে যেতে। বাবার বারণটা কি তার প্রাণের চাইতে বড় হইল রে দাদা? আজ 3 বেলা খায়নি, তুমি জোর করে বলো গে খেতে ঘুমোতে। আমি? নির্মল কেমন অসহায়ের মতো বলে। আমার সাহস হচ্ছে না রে, মা গিয়ে অবধি বাবার সঙ্গে কথাই কইতে পারিনি আমি। সে তো কেউই পারছি না, তবু বাঁচাতে তো হবে বাবাকে, কিছু না কিছু খাওয়াতে হবেই। সেই তো ভাবছি কি করা যায়। তুমি না পারো, আমিই যাচ্ছি। তাই বরং যা, দেখ যদি তোর কথায় কিছু খান। 2টো সন্দেশ আর 1 গ্লাস জল নিয়ে উঠে যায় করবী। কতক্ষণ কতক্ষণ হলো উপরে উঠে গিয়েছিল করবী? কয়েক মিনিট না কয়েক যুগ? হঠাৎ কি ভূমিকম্প হলো, যে ভূমিকম্পে বাড়ির ভিত নড়ে ওঠে। হ্যাঁ, ভয়ঙ্কর একটা গর্জন শোনা গেল, তার সঙ্গে থালা বাসন পড়ার একটা ঝনঝন শব্দ। এই আওয়াজে সবাই উঠে এসেছে বিছানা থেকে। পোকার মতো ওর মুখের দিকে তাকাচ্ছে। কারোর যে কিছু করণীয় আছে তার মনে পড়ছে না। মাঝরাতে উঠে দৃশ্য দেখতে হবে এই কথা কে ভেবেছিল? কে ভেবেছিল ঠিক তেমনি করে সিঁড়ির একেবারে শেষ ধাপে তালগোল পাকিয়ে পড়ে থাকবে করবী, যেমন করে নীরজা পড়েছিলেন 2 বছর আগে রাত 2টোর সময়। তফাতের মধ্যে সেদিন পুরন্দরও সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলেন 3 তলা থেকে। উদ্ভ্রান্তের মতো তাকিয়ে দেখেছিলেন নীরজার তালগোল পাকানো দেহটার দিকে। আজ তিনি নেমে আসেননি, সিঁড়ির মাথায় দাঁড়িয়ে গর্জন করছেন, সহ্য করব না, কিছুতেই সহ্য করব না। আমার কাজে ব্যাঘাত আমি সহ্য করব না। যে বাধা দিতে আসবে তাকে ফুটবলের মতো শুট করব, টুটি ধরে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব। শেকড় শুদ্ধ উপড়ে ফেলে দিয়েছি, তবু ভিড় বাড়াচ্ছে। হ্যাঁ, সহ্য করব না, বেশি দিন সহ্য করব না।
মায়া মমতা দরদ বুজরুকি জায়গা পায়নি। সব বাজে, সব বোগাস। এতক্ষণ শুনছিলেন আশাপূর্ণা দেবীর অজানিত গল্পটি। আশা করব গল্পটা আপনাদের সকলের ভালো লেগেছে। আমাদের পরবর্তী গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। খুব শীঘ্রই পরের গল্পটা নিয়ে আসছি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।